হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ কিংবা জৈন নয়। ওনারা মনে করেন আদিবাসী ওনাদের ধর্ম, ওনাদের দেবতা পাহাড়, ওনাদের দেবতা গাছ, ফুল, লতা পাতা, পাখি, পশু, কাঁড়া, এদের কি ওনারা পুজো করেন। এমনই এক সমাজের প্রতিনিধি যিনি আমাদের মুখোমুখি, আজকের আমাদের অতিথি, আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। অজিতবাবু, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমাদের কুর্মী সমাজ নিয়ে যারা শুনেছেন, যারা আলোচনা করেন, একটা বিতর্ক আমরা অনেক আগে থেকেই শুনে আসি যে এই কুর্মী শব্দের যে লেখা, কুর্মী কয় হর্ষৌ ডয়বিন্দু র ময় হর্ষই, না কয় হর্ষু ময় রেফ হর্ষইকার, কোনটা? ব্যাপারটা হচ্ছে এই সম্পর্কে অনেক লোকেই জানে নাই। আসলে হচ্ছে ছোটনাগপুরে যারা বেশিরভাগ ওরা কিন্তু কুর্মী মাহাতো, কয়রস্যু অড় ময়রস্যি কুর্মী মাহাতো। আর কুর্মী মাহাতো অনেকের লেখায় সেটা হচ্ছে উত্তর ভারত, রাজস্থান, বিহার, রাজস্থান, আপার ইন্ডিয়া, ওরা কিন্তু কুর্মী বেশিরভাগ লোকেই মানে সেটা কি ছত্তিশগড়ে যারা থাকেন তারাও, নাকি ছত্তিশগড়টা আপনাদের? ছত্তিশগড়ে আমাদের আছে, সেখানে আমাদের কিছু আমাদের ব্যাপার হচ্ছে যেটা আমাদের কুর্মীদের মাঝে টোটেমিক আছে। হ্যাঁ, আর অনেকেই টোটেমিক নয়। টোটেম বলতে বোঝা যায় ওরা প্রাচীন গাছ পালা, নদী, পর্বত, পশু পক্ষী, গাছ, এইগুলোকে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে মানে টোটেমিক। আর যারা বিশ্বাস করে নাই তারা টোটেমিক নয়। মানে তারা কি নিজেদেরকে আর্য বলে দাবি করছে? তারা, যেটা আমরা দেখেছি অনেকে আর্য বলে দাবি হ্যাঁ, করছে। আমরা যেটা উত্তর ভারতে যারা কুর্মী তারা নিজেকে এরিয়ান মনে করে, এবং আমাদের যেটা ট্রাইব অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল, ট্রাইব অ্যান্ড কাস্ট অফ বেঙ্গল যেটা লিখেছে সেটা হচ্ছে এইচ রিজিলে, ওনার বইয়ে পরিষ্কার আছে যে তারা স্পেলিংটাতে মানে সফট আর বানানে সফট আর ইউজ করে। আর আমাদের কুর্মীতে বলছে ওখানে হাড় আর ইউজ হয়। মানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওরা কুর্মী। ওরা কোন কুর্মী? ওরা ময় কুর্মী। রেফ হর্ষই, হ্যাঁ, আর্য। আর্য। তো এই 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 দুটো প্রভেদ, এই যে দুটো প্রভেদ, এটা কি মানে একদম আজন্মকালীন প্রভেদ, নাকি এটা জাতি সত্তার যে লড়াই, যে আন্দোলন, যে বিবর্তন, তার যে পরিবর্তন? এথনোগ্রাফিক ডিটেলস যারা করেছেন, সার্ভে অফ ইন্ডিয়া, প্রথম তো মানে 1871 সেন্সাস হয়। 1871 সেন্সাসে আমাদেরকে বলা হয়েছে সেখানে ঝাড়ি কুর্মী, কুর্মী অফ দি উডস, বন কুর্মী, ঝাড়ি কুর্মী বলা হয়েছে। মানে বনে বসবাসকারী। হ্যাঁ, এইটাই বলা হয়েছে। কিন্তু আমাদের এই তখন থেকে যে ব্যাপারটা আছে, আর আসল হচ্ছে হিন্দু, যেটা আপনি বলছেন, যেটা যে হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা মুসলমান কিংবা শিখ, বুদ্ধ, জৈন, আসল ভারতবর্ষে এদের তো একটা দিন আছে। বুদ্ধদেব কবে থেকে বুদ্ধ ধর্ম হয়েছে, কবে থেকে জৈন ধর্ম হয়েছে, কবে থেকে শিখ ধর্ম হয়েছে, এগুলো তো সাল তারিখ আছে। হ্যাঁ, কিন্তু তার আগে তো এখানে লোক ছিল। তারা কে? বলছে মহেঞ্জোদারো হরপ্পা যে সভ্যতা, সেটা হচ্ছে আনসিভিলাইজড লোক যারা বলছে আর আজকের লোকে, অর্থাৎ অনার্যদের সভ্যতা। তো অনার্য তারা ছিল ওখানে। তো সেইখানে যে 10,000 বছর আগে যে সভ্যতাটা, সেটা কারা ছিল? সে খেরোয়াড় গোষ্ঠী। খেরোয়াড় গোষ্ঠীর মধ্যে কারা? যেমন যে কুর্মী আছে, সাঁওতাল আছে, মুন্ডা আছে, হো আছে, খেড়িয়া আছে, বিরহড় আছে, এরা হচ্ছে কিন্তু খেরোয়াড় গোষ্ঠীর লোক। এই খেরোয়াড় গোষ্ঠীর লোকের কিন্তু এই সভ্যতাটা ছিল। তখন অনেক দিন আগে, মানে আমরা ইতিহাস থেকে জানছি আর্য এবং অনার্যের লড়াই হয়। আর্যরা তো মূলত এসেছে 2500-3000 বছর আগে, খাইবার এবং বলান গিরিপথ দিয়ে সেইখানে আসে, এবং সেখানে ওরা বসতি স্থাপন করে গঙ্গার তীরবর্তী স্থানে। ওদের সঙ্গে তো লড়াই হয়। সেই লড়াই কিন্তু আমরা দেখছি যে অনার্যরা যখন হারিয়ে যায়, তখন এরা যারা বৈশ্যতা স্বীকার করলো তারা তো চলে গেল, ওদের সাথে গোলামি হইলো, দাস হইলো, ওদেরকে দাস বলল বিভিন্ন রকম। আর যারা ওদের কাছে থাকলো না তারা বনে গুহাতে চলে গেল। আপনার কি মনে হয় যে এই কারণে রাঢ়বঙ্গ ছেড়ে বা মধ্যবঙ্গ ছেড়ে আর্যরা কোনোদিন উত্তরবঙ্গে গেল না, বা অন্য কোনো জায়গায় কিন্তু আর্যরা সেভাবে গেল না, মানে সেই মিক্সচারটা করতে পারলো না, অন্য জায়গায় হলো না?
ইতিহাস তো বলছে সেরকমভাবে ওরা তো মানে আর্যাবর্ত বলেছে ওই একটা এলাকাকে, বা বৈদিক সভ্যতা বলেছে এই এলাকাটাকেই। আর্য বা বৈদিক ওই যে এলাকাটাতে সিন্ধু সভ্যতা কাছাকাছি ওরা আসে আমাদের কাছে। ওরা যখন আমরা হারিয়ে গেলাম, অনার্যরা হারিয়ে গেল যখন, ওখান থেকে ওরা ইয়া করে ওইখানে ওরা বসতি স্থাপন করলো। কিন্তু আজকে আমরা ইতিহাস থেকে দেখছি রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে মহেঞ্জোদারো হরপ্পা মানে খননকার্য করেছিল, তাতে প্রমাণ হচ্ছে ওখানে কি নগর সভ্যতা ছিল। সেখানে ছিল ইরিগেশনের ছিল ভালো ড্যাম ছিল, সেখানে ছিল স্নানাগার, সেখানে ছিল সেই রকম পয়োগ প্রণালী, বিভিন্ন রকম আজকে আমি দেখতে পাচ্ছি। তাহলে তখনের দিনে তাহলে সেই রকম ইরিগেশনের জন্য চিন্তাভাবনা ছিল। তারা কি পূজা পাশা করতো, প্রকৃতির উপর তো নিশ্চয়ই ওরা প্রকৃতিকেই করেছিল। আজকে যেমন আমরা বলছি, আজকে বিভিন্ন লোকে বলছি যে আজ পৃথিবীতে বলছে যে একটা অবস্থা তৈরি হচ্ছে সূর্যের বা গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংটা কিসের জন্য হচ্ছে? বলছে দেশ মানছে নাই যে একটা যে ক্লাইমেটের যে অবস্থা তার যে একটা কন্ট্রোলিং, সেটা আজকে কেউ করছে না। খুশি মতন কারখানা হচ্ছে, খুশি মতন ধোঁয়া বেরোচ্ছে, খুশি মতন গাড়ি চলছে, খুশি মতন ধোঁয়া বেরোচ্ছে। তাতে এই যে গ্রিন তো এই যে এই গ্যাস এইটা তো এইটাকে বলেছে। কিন্তু আর বিভিন্ন রাইটার বা বিভিন্ন লেখকরা আজকে বলতে স্বীকার হচ্ছে যে আদিবাসীরা কিন্তু প্রথম ওরা প্রকৃতিকে বাঁচাতে চায়, প্রকৃতির কোলে এরা মানুষ হয়েছে, সেই জন্য প্রকৃতি বাঁচলে এরা বাঁচবে। আর প্রকৃতি যদি না বাঁচে তাহলে আমরা বাঁচতে পারছি না। তাহলে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আমাদের গাছের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক, পশুর সঙ্গে সম্পর্ক, আমাদের আজকে নদী নালা পাহাড় পর্বত এই সঙ্গেই কিন্তু আমাদের বসবাস। ওইগুলো যদি না থাকে তো আমাদের সভ্যতাও শেষ, আমরাও শেষ, ক্ষমতাও শেষ। স্বাধীনতার আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কুর্মী সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল, ভীষণভাবে ছিল। বিদ্রোহে আপনারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছে। কিন্তু 47 সালে স্বাধীনতার পর 50 সালে যখন সংবিধান রচনা হলো, সেখানে শিডিউল থেকে আপনারা এসটি এই তকমা আপনাদেরকে দেওয়া হলো না। এটা কেন? মানে এইটাই তো আমাদের আক্ষেপ এবং দুঃখ। ভারতবর্ষ যখন পরাধীন ভারতবর্ষে যতগুলা মানে 1871 থেকে অদ্যাবধি যত সেন্সাস হয়েছে, ব্রিটিশ পিরিয়ডের প্রত্যেকটা সেন্সাসে কিন্তু আমাদেরকে বলেছে, প্রথম বলেছে আমাদেরকে ঝাড়ি কুর্মী, পরবর্তীকালে আমাদেরকে বলেছে অ্যাবরিজিনাল ট্রাইব, 1921-এ বলছে এনিমিস্ট, 1931-এ বলছে প্রিমিটিভ, পরবর্তী 1941-এ বলে হিন্দু ট্রাইব বলেছে আমাদেরকে। আর 1947 সালে দেশ স্বাধীন হলো। আর 1950 সালে নেহরু যখন আমাদের সরকারে প্রধানমন্ত্রী হইলেন, উনি কিন্তু একটা অর্ডার করেছিলেন, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 1950, SRO 510 6 সেপ্টেম্বর যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী উনি বলেছিলেন যে দোজ হুয়ার প্রিমিটিভ ট্রাইব ইন দি সেন্সাস রিপোর্ট অফ 1931, 1931 সালের সেন্সাস রিপোর্টে যারা নাকি ছিলেন প্রিমিটিভ ট্রাইব, সেন্সাস রিপোর্ট অনুযায়ী এথনোগ্রাফিক ডিটেলস বলছে, তার মানে তখন ছিলেন জেইচ হাটন আর ডব্লিউজি লেসি ছিল তখন ওইটার দায়িত্বে, তারা বলেছেন। তো সেখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব। আর উনি যে হিসাবে বলেছিলেন ক্রাইটেরিয়া যে দোজ হুয়ার প্রিমিটিভ ট্রাইব ইন দি সেন্সাস রিপোর্ট অফ 1931 ওয়ার টু বি ইনক্লুডেড ইন দি শিডিউল ট্রাইব লিস্ট, কিন্তু আমরা কিন্তু বাদ পড়ে যাই। কেন বাদ পড়ে গেলাম? এইটাই হচ্ছে দুঃখের বিষয় যে দেশ স্বাধীনতার পরে দেশ যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখন আমাদেরকে সমস্ত সেন্সাস রিপোর্টে বলা হলো আমরা অ্যাবরিজিনাল টাইপ, প্রিমিটিভ টাইপ, আমরা এনিমিস্ট, আমাদের এনিমিস্ট বলা হয়েছে আবার। তো সেখানে স্বাধীনতার পরবর্তীকালে আমরা বাদ পড়লাম কি করে? আমরা কিন্তু সেটা পাই না, কোনো কাগজে, কোনো পত্রিকায় কোথাও লেখা নাই। কোনো আজকে আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, কিন্তু এই ডকুমেন্টে কিন্তু কোথাও পাই নাই যে আমরা কিভাবে একটা আমরাকে 1913 সালে পার্লামেন্টে, তখন পার্লামেন্ট গ্রীষ্মকালীন পার্লামেন্ট ছিল সিমলাতে, 2 মে একটা নোটিফিকেশন হয়। সেই নোটিফিকেশনে কিন্তু 12টি জাত ছিল ট্রাইব 1913 সালে। তাহলে তখন নোটিফিকেশন হয়েছে, তো নোটিফিকেশনে যে জাতকে
ট্রাইব বলা হয়েছে। আবার পরবর্তীকালে দেখুন, যারা 1913 সালে ট্রাইব হলো, তারাকে আবার বিহার এবং উড়িষ্যা গভর্নমেন্ট আবার নোটিফিকেশন করেছে, নিজেরা অ্যাডপ্ট করলো এটাকে। 1913 সালে পার্লামেন্টে যে নোটিফিকেশন হয়, সেই নোটিফিকেশনকে 1931 সাল 8ই ডিসেম্বর আবার নোটিফিকেশন করে বিহার এবং উড়িষ্যা গভর্নমেন্ট অ্যাডপ্ট করলো। পশ্চিমবঙ্গে হয়, তখন ছিল আমরা যেমন বিহারে ছিল, আমরা তো তখন মানে মানভূমটা টোটাল ছিল, মানভূম ছিল বিহারে। তো তখন আমরা ছিলাম ওইদিকে, তখন আমাদেরকে বলা হলো যে আমরা ট্রাইব। পরবর্তীকালে দেশ স্বাধীনতার পরে আমাদের কিন্তু সেই তকমা আজ নাই। কেন নাই, এটা দুঃখের বিষয়। এটা আমরা কিন্তু তারপর থেকে আন্দোলন করছি। তখন কি বাংলায় মানে একেবারে কিছু ছিল না? ধরুন বাঁকুড়াতেও তো এখন ছিল, অল্প পরিমাণে হলে আছে, ঝাড়গ্রামে আছে, তারও প্রমাণ আছে তো। আমাদের কুর্মী তো মানে চলতে 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 বাস করতে করতে এদিকে এদিকে তখন তো সেইভাবে গেছে। আমাদের যারা এখন আছে, এবং কিছু মাইগ্রেটেড কুর্মী আপনারা চা বাগানের কাজে গিয়েছেন। হ্যাঁ, তারা উত্তরবঙ্গে, আসামেতে আছে, উত্তরবঙ্গে আছে, আলিপুরে আছে, তারা এখনো আছে। তাদের কাস্টম এবং কালচার আমাদের মতনই। আমরা যে কালচারে বসবাস করছি, যে কালচারে আমরা আমাদের পরব তিহার, উঠোন বসন, চাল চলন, ধর্ম, আমাদের সমস্ত কিছু কিন্তু একই ধরনের, এক ধরনের। তো দুঃখের বিষয় এইটাই, কোনো নোটিফিকেশনে যে জাতকে ট্রাইব বলা হয়েছে, কোন নোটিফিকেশনে আমাদেরকে হাঁটানো হলো, এটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এটাই দুঃখের বিষয়। আপনাদের এই লড়াই, যে লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত সীতারাম কেশরী যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তার কাছে চিঠি লিখেছিলেন যে, হ্যাঁ, সেইটা কি অবস্থায় দাঁড়িয়ে রইল পরবর্তী? শুনুন, আমরা তখন বিভিন্ন এমপিরা, বিভিন্ন লোকে, আমাদের আদিবাসী কুর্মী সমাজ তখন আমরা অবশ্যই দরবার করেছিল। বুটা সিং তখন ছিলেন, তখন সীতারাম কেশরীকে দেওয়া হয়েছিল। তখনও কিন্তু সেই অবস্থায় তখনও কিছু হয়নি, এটা পরবর্তীকালে এই আদিবাসী কুর্মী সমাজ আন্দোলন করার পর, বা আমাদের সঙ্গে আরও মানে কয়েকটা গ্রুপ সংগঠন ছিল, আন্দোলন করার পর মমতা ব্যানার্জি আমাদের প্রপোজাল পাঠায়। সেটা পাঠায় 17/4/2017, 17/4/2017, মানে মার্চ মাসের 17। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি পাঠালেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি, না 21/4, আর 18/5 গভর্নমেন্ট পাঠায়। গভর্নমেন্ট 18/5 গভর্নমেন্ট ক্যাবিনেটে রেজুলেশন করে, করার পর ওরা পাঠায়। এবং আমাদের সিআরআই রিপোর্ট সহ, সিআরআই হচ্ছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেখানে দেখে কোন জাতির তাদের কালচারের মাধ্যমে তাদের জাতিসত্তাকে সেই সিআরআই রিপোর্ট তো কেন্দ্রীয় সরকার আবার রাজ্য সরকারের কাছে ফেরত করেছে। সেটা হচ্ছে 29 সেপ্টেম্বর 2017 ফেরত করেছে। কিন্তু ফেরত করেছে মানে ওরা কিন্তু কোনো ক্যান্সেল করে নাই, শুধু বলেছে ডাজ নট সাপোর্ট দি প্রপোজাল অফ দি স্টেট গভর্নমেন্ট, এই কথাটা বলেছে। কিন্তু আবার বলেছে ইফ দেয়ার ইজ এনি কমেন্ট অর জাস্টিফিকেশন, যদি কোনো কমেন্ট বা জাস্টিফিকেশন আবার থাকে ফর দি নেসেসারি অ্যাকশন, তাহলে আপনারা আমাদেরকে জানান। সেটা কি পরিস্থিতি দাঁড়িয়েছে? সেটা এখন ব্যাপার হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের বলার। আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা চেষ্টা করেছি, সেইটাই আমরা বহুবার বলেছি, সরকারকে বলেছি, সরকারের সাথে জেলাতে যারা আছেন আমাদের সরকার মানে রাজ্য সরকারের ডিএম এসপি এরাকে বলেছি, আমরা সেইভাবে আমরা করেছি। আজ আমরা কিন্তু অগত্যা বাধ্য হয়েছি, আমরা কলকাতাতে আমরা রাজপথে আসার জন্য, বা আমরা আজকে নবান্নে আমরা যাব। আজকে নবান্নে আমরা ডেপুটেশন দিচ্ছি। নবান্নে যাওয়া মানে হয়তো মমতা ব্যানার্জি বা টিএমসি গভর্নমেন্ট অখুশি হতে পারে, কিন্তু অখুশি হওয়ার কারণ নাই। আমরা এসেছি বলেই আমরা কিন্তু সেইভাবে সেই চিন্তা সেই ভাবনা এই সরকারই তো করেছে, কিন্তু আমরা চাইছি সেইটাই, যে এই সরকার যখন এত কিছু করেছে, তাহলে আর একটুকুর জন্য কেন আজকে যখন এই যে ফার্দার কমেন্ট আর জাস্টিফিকেশন, সে ফার্দার কমেন্ট এবং জাস্টিফিকেশনের জন্য যদি আমাদের পাঠায়, তাহলে আমরা টোটালটা আমরা বলতে পারবো যে না, এই গভর্নমেন্টের কাছে আর আমাদের কোনো পাওয়ার কিছু নাই, এরপরে আমাদের লড়াই চলবে
সেন্ট্রাল আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করেছেন আমরা গেছিলাম প্রায় 1 বছর আগে, হ্যাঁ। 18ই ডিসেম্বর আপনার রামলীলা ময়দানে। তখন আমরা টোটেমিক যাই হোক, ছোটনাগপুর টোটেমিক অর্গানাইজেশন, আরো বেশ কিছু অর্গানাইজেশন হ্যাঁ। আপনাদের ছিল, খুব বড় আকারে, সভা হয়েছিল। হ্যাঁ। সেই সভার আউটকাম কি, মানে সেটা করোনা কালের পরে কি চাপা পড়ে গেল না, নাকি? আসলে এটা তো ঘটনা, মানে আমাদের লড়াই, আমাদের শুধু তো আদিবাসী কর্মী সমাজ নেই, সারা ভারতবর্ষের পলিটিক্যাল পার্টি, সারা পৃথিবীর মানে বিভিন্ন সংস্থার কাজ অনেকটা পেছাই গেল, আমাদেরটাও পেছাই গেছে। এখন পরবর্তীকালে এই যে আমরা আজকে মমতা ব্যানার্জির কাছে আমরা আসতে বাধ্য হয়েছি, এবং সেখানে আজকে আমরা ম্যাডামকে বলবো যে আপনি সমস্ত কিছু করেছেন, আর একটুকুর জন্য আপনি কেন করবেন না আমাদের কাজটা। সেই প্রপোজালটাকে ক্লিয়ার যদি উনি করেন, তাহলে আমাদের কাজ কিন্তু আবার আগের দিকে আমাদের যাবে। এবং সেখানে আমি বলবো একজন আমাদের অধীর চৌধুরী হ্যাঁ, পার্লামেন্টে কিন্তু দুইবার তুলেছে। কিন্তু একটা প্রশ্ন, যে এইবার আদিবাসী কর্মী সমাজ পুরুলিয়া, বাঁকুড়া, এন্টায়ার জঙ্গলমহল থেকে বিজেপি সাংসদদের পাঠিয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতো আপনাদেরই সম্প্রদায়ের একজন মানুষ, তিনি কোনো আওয়াজ তুললেন না আপনাদের হয়ে এই তপশিল, অষ্টম তপশিলের না এর ভাষার জন্য? এখন আমরা ফিজিক্যালি আমরা অ্যাপ্রোচ করেছিলাম আমাদের দিলীপবাবুকে বিজেপির, আমরা বললাম যে আপনি তো এখানের সভাপতি, তা আমাদের বিষয়টাকে আপনি তাহলে তুলুন পার্লামেন্টে। তো পার্লামেন্টে উনি তো তুলেন নাই, জ্যোতির্ময় মাহাতো সেখানে একটা তুলেছিল কথাটা। কিন্তু ব্যাপার হচ্ছে যারা বিজেপিতে সরকারে যারা আছেন তাদের তো উচিত হচ্ছে বিল আকারে প্রস্তাব আনা, কেমন আছে কি অবস্থা আছে সেটা অধীর চৌধুরী তো দুইবার ভালো করে বলেছে। আপনাদের তো বলার কোনো দরকার নাই, আপনাদের কাছে আমাদের কাছে রেকর্ড চান, রেকর্ড তো আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে সমস্ত রেকর্ড আছে, কেন আপনারা প্রস্তাব বিল আকারে আনবেন না? বিল আকারে তো কোনো প্রস্তাব আসে নাই, আমরা সেটা বিল আকারে প্রস্তাব আনতে চাই আমরা বলেছিলাম দিলীপবাবুকে, কিন্তু ওনারা কথা দিয়েছিলেন হ্যাঁ বলবো, কিন্তু বলেননি। আমরা দুঃখের বিষয়। আমরা আসবো, এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।